দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের আজকের ক্লাসে স্বাগত জানাই। কেমিক্যাল কিনেটিক্স বা রাসায়নিক গতিবিদ্যা থেকে আজকে আমরা বেশ কিছু গাণিতিক সমস্যা অর্থাৎ গাণিতিক অনুশীলন আমরা করব, তার সাথে থাকছে পরিচ্ছেদ সংক্রান্ত বেশ কিছু প্রশ্নোত্তর। তো চলো বেশি কথা না বাড়িয়ে রাসায়নিক বিক্রিয়া হার সমীকরণ, বিক্রিয়া হার ধ্রুবক, ক্রম নির্ণয় প্রভৃতি বিষয় নিয়ে আজকের সমস্যাগুলো সমাধান করতে থাকি এবং প্রতিটি স্টেপ খুব ভালো করে বুঝে নেব। আর এই যে অংশগুলো আমরা বুঝবো, এগুলোই কিন্তু আমার পরবর্তীতে খুব কাজে দেবে। কারণ উম, এই নিউমেরিক্যালস অভ্যাস না করলে তোমাদের বিষয়টা কিন্তু মাথায় বসবে না। তো আমি বলবো খুব মনোযোগ সহকারে, ক্লাসটা একটু লেংদি হলেও তোমরা করবে। তো চলো আজকে লেসন শুরু করি। আচ্ছা, প্রথম প্রশ্ন অনুশীলনের। দেখো, প্রদত্ত বিক্রিয়া একটা একটা কেমিক্যাল রিয়াকশানের দেখো এক্সপেরিমেন্টাল রেজাল্টসগুলো দেওয়া আছে। এখানে রিয়াক্ট্যান্ট হচ্ছে দেখো এ এবং বি, যারা পরস্পর বিক্রিয়া করে তৈরি করছে একটা প্রোডাক্ট। তো ফার্স্ট অফ অল আমাদের দেখতে হবে, দেখো এক্সপেরিমেন্ট 1-এ দেখছি যে, এবং 1-2-তে দেখো এর কনসেন্ট্রেশন ফিক্সড রাখা হয়েছে, জাস্ট বি এর কনসেন্ট্রেশনটা চেঞ্জ করা হয়েছে। সেক্ষেত্রে রেজাল্টটা লক্ষ্য করো, সেক্ষেত্রে রেজাল্ট আমরা দেখছি যে রিয়াকশান যে রেট সেটা একই আছে। দ্যাট মিনস যে বি এর কনসেন্ট্রেশন চেঞ্জ করলেও রাসায়নিক বিক্রিয়ার হার চেঞ্জ হয় না। সো রেট ইকুয়েশন সিম্পলি ভ্যারিজ টু আমরা লিখতে পারি কনসেন্ট্রেশন বি হোল টু দি পাওয়ার 0। একইভাবে দেখো এখন 1 এবং 3 থেকে লক্ষ্য করো, যেহেতু বি এর কনসেন্ট্রেশনের এখানে চেঞ্জ দেখানো হচ্ছে, কিন্তু এর ওপর তো রিয়াকশন রেট চেঞ্জ মানে ডিপেন্ডেন্ট নয়। তাহলে সিম্পলি আমরা বলতে পারি দেখো যে রেট 1 ডিভাইডেড বাই রেট 2, অর্থাৎ 1 নম্বর এবং 3 নম্বরে যে বিক্রিয়ার হার সেটা দেখো আমরা লিখতে পারি কত না, রেট 1 আমরা লিখতে পারি 6.93 ইন্টু 10⁻³ আর রেট 2টা হচ্ছে আমার 1.386 ইন্টু 10⁻³ ইকুয়ালস, আমরা যদি রেট ইকুয়েশন লিখি কে ইন্টু কনসেন্ট্রেশন হবে কি বলতো, কনসেন্ট্রেশন এ টু দি পাওয়ার হবে এন আর বি টু দি পাওয়ার হবে 0। সো যেহেতু বি এর উপর ডিপেন্ডেন্ট নয়, আমরা জাস্ট এইটাকে লিখবো কে কনসেন্ট্রেশন এ টু দি পাওয়ার এন। তাহলে এই ক্ষেত্রে আমার লিখতে হবে মানে কে কনসেন্ট্রেশন এ এখানে হচ্ছে দেখো 0.1 হোল টু দি পাওয়ার এন ডিভাইডেড বাই কে 0.2 কনসেন্ট্রেশন মানে এ টু দি পাওয়ার এন। কে কে কেটে গেল, তার মানে জাস্ট কত হচ্ছে, এইটাও ভ্যালুটা দেখো এখানে আসছে 1/2, এইটাও ভ্যালু আসছে দেখো 1/2 হোল টু দি পাওয়ার এন। তাহলে এখান থেকে বুঝতে পারছি এন এর মান 1। সো রেট ইকুয়েশন কে ইজ ইকুয়াল টু কনসেন্ট্রেশন অফ এ হোল টু দি পাওয়ার 1 আর বি টু দি পাওয়ার 0। এবার প্রশ্ন বলা হচ্ছে যে এই বিক্রিয়ায় হার সমীকরণ কি। তাহলে বিক্রিয়া হার সমীকরণ অলরেডি আমরা লিখে ফেলেছি। এবার বিক্রিয়ার হার ধ্রুবক গণনা করব। সিম্পলি আমরা লিখতে পারি কে সমান আর ডিভাইডেড বাই কনসেন্ট্রেশন এ, কারণ বি এর কোনো বি টু দি পাওয়ার 0 মানে 1। তাহলে জাস্ট এবার 1 নম্বর সমীকরণ থেকে রেট ভ্যালুটা পুট করো আর এর কনসেন্ট্রেশনটা পুট করো, করলে আমরা রেট ল থেকে রেট কনস্ট্যান্টটা পেয়ে যাব। এবং সেটা দেখো তোমাদের পরিষ্কার করে এখানে আমি কিন্তু দেখো দেখিয়ে দিয়েছি, দেখে নাও। আমি একদম সুন্দর করে এখানে সলিউশনটা করে দিয়েছি এবং এখান থেকে দেখছি যে হার ধ্রুবক হচ্ছে আমার 0.0693 মিনিট ইনভার্স। তা তোমরা কি করবে, জাস্ট এইটাকে পজ করে জাস্ট তুলে নিতে পারবে। চলো নেক্সট কোশ্চেন। নেক্সট কোশ্চেন, একটি বিক্রিয়ায় এ বি এবং সি হলো বিক্রিয়ক পদার্থ। এ বি এর সাপেক্ষে যথাক্রমে অর্ডারসগুলো দেওয়া আছে, বলছে বিক্রিয়াটির গতিসূত্র। তাই বিক্রিয়ার গতিসূত্র অবশ্যই আমরা লিখবো বিক্রিয়া হার রেট সমান কে কনসেন্ট্রেশন এ টু দি পাওয়ার 2 লিখবো, যেহেতু ক্রম দেওয়া আছে এর সাপেক্ষে 2, তারপরে বি এর সাপেক্ষে হাফ, সি এর সাপেক্ষে 0, সেভাবে পুট করলাম। আর তারপরে দেখো এই অর্ডার অফ দ্য কেমিক্যাল টোটাল, সামগ্রিক যে টোটাল অর্ডার সেটাকে আমরা জাস্ট যোগ করবো 2, হাফ অ্যান্ড 0। তো এই নেক্সট দেখো নতুন হার, বলছে বি এবং সি এর গাঢ়ত্বকে একই রেখে এর গাঢ়ত্ব দ্বিগুণ করলাম। তাহলে অবভিয়াসলি দেখো এ স্কোয়ার আছে, তার মানে 4 গুণ হবে, অর্থাৎ বিক্রিয়া হার 4 গুণ হবে, প্রারম্ভিক বিক্রিয়া হারের 4 গুণ হবে। এ এবং সি এর গাঢ়ত্ব অপরিবর্তিত রেখে বলেছে যে বি এর গাঢ়ত্ব দ্বিগুণ করলাম। তাহলে দ্বিগুণ করলে কী হবে বলো তো, যেহেতু বি টু দি পাওয়ার হাফ আছে, তার মানে দ্বিগুণ করলে 2 এর রুট মানে 2 টু দি পাওয়ার হাফ মানে √2 গুণ হবে, যেটা দেখিয়ে আনা হয়েছে।
আর বলেছে যে এ এবং সি এর গাঢ়ত্ব রেখে বিয়োজন, হ্যাঁ হলো, যদি বিক্রিয়কগুলির প্রত্যেকটির গাঢ়ত্ব দ্বিগুণ করা হয় তবে, হ্যাঁ, তাহলে এ এর দ্বিগুণ করলে তো এটা 4 গুণ হবে, বি এর দ্বিগুণ করলে এটা √2 হবে, আর সি এর দ্বিগুণ করলেও তো কোনো পরিবর্তন হবে না, কারণ সি এর ক্রম হচ্ছে 0। সো 4√2, সো দিস ইজ দ্য আনসার, 4√2 গুণ হবে। নেক্সট কোশ্চেন। নেক্সট একটা দেখো প্রশ্ন, স্থির উষ্ণতায় বিক্রিয়ার গতি সংক্রান্ত পরীক্ষালব্ধ ফলাফল দেওয়া আছে। এটা হচ্ছে আমার বিউটিন, বিউটিন মানে C4H8 দেওয়া আছে, এখানে তৈরি হচ্ছে ইথিন, বিউটিন থেকে ইথিন। এবার এখানে বলা হচ্ছে দেখো, এক্সপেরিমেন্টের রেজাল্ট 1-এ বলা আছে যে পার্সিয়াল প্রেশার অফ বিউটিন যখন 400 তখন এইটা রেট, আর যখন 197 তখন এটা 197 মানে অ্যাপ্রক্সিমেটলি আমরা কত বলতে পারি 200। তাহলে আমরা রেট লটা লিখতে পারি, রেট সমান কনসেন্ট্রেশন এখানে লেখা যাবে না যেহেতু বিউটিন একটা গ্যাস, তাহলে পার্সিয়াল প্রেশার অফ C4H8 হোল টু দি পাওয়ার কি লিখবো এন, এবং কে হচ্ছে রেট কনস্ট্যান্ট। তাহলে দেখো এক্ষেত্রে রেট আমরা দেখতে পাচ্ছি কি হচ্ছে বলো তো 0.048 0.02 মানে প্রায় অর্ধেক, অর্থাৎ যখন প্রেশারটা অর্ধেক প্রায় হচ্ছে তখন এটা, তার মানে সিম্পলি কি দাঁড়ালো, তার মানে সিম্পলি এটাই দাঁড়ালো যে কনসেন্ট্রেশন এখানে বলে না বলে C4H8 এই এটা এটা যদি অর্ধেক করা হয় তাহলে রেটটাও অর্ধেক হচ্ছে, দ্যাট মিন্স আমরা বলতে পারি রেট সিম্পলি ভ্যারিজ টু এটা হোল টু দি পাওয়ার 1, দ্যাট মিন্স অর্ডার ইকুয়ালস 1, সো রেট ল ইকুয়ালস কে ইন্টু পার্সিয়াল প্রেসার C4H8, কনসেন্ট্রেশন না লিখে এখানে পার্সিয়াল প্রেসার হোল টু দি পাওয়ার 1, সো দিস ইজ দ্য রেট ল। এবার হার ধ্রুবকের গণনা আর কিছুই নয়, জাস্ট এখানে এইটার মান বের করতে গেলে আমার রেট ভ্যালুটা বসাবো, ধরো 1 নম্বরে রেট ভ্যালুটা আমার 0.048, তাকে পার্সিয়াল প্রেসার 400 দিয়ে ভাগ করবো, তো সেক্ষেত্রে ভ্যালুটা আসছে দেখো 0.048/400, সো এই 1.2 into 10⁻⁴ per second, so this is the answer. Next question. তো দেখো এখানে যে কোশ্চেনটা দেওয়া আছে অ্যাসিটালডিহাইড থেকে মিথেন অ্যান্ড কার্বন মনোক্সাইড, তার এক্সপেরিমেন্টাল রেজাল্ট দেওয়া আছে, এটা অবভিয়াসলি গেসিয়াস, তাহলে পার্সিয়াল প্রেশার অফ অ্যাসিটালডিহাইড অ্যান্ড দ্য ইউনিট স্টোর, সেখানে এক্সপেরিমেন্ট 1 2 3 4 এবং তার রেজাল্টসগুলো দেওয়া আছে, রিয়াকশন রেট। তো এখান থেকে আমরা সিম্পলি এই রিয়াকশান থেকে লিখতে পারি সিম্পলি আর ইকুয়ালস কে কনসেন্ট্রেশন অফ CH3CHO হোল টু দি পাওয়ার n। তো সেক্ষেত্রে এক্সপেরিমেন্ট 1 অনুযায়ী আমরা লিখতে পারি R1 সমান কে কনসেন্ট্রেশন CH3CHO জায়গায় আমরা লিখব পার্সিয়াল প্রেসার অফ CH3CHO হোল টু দি পাওয়ার n, আর এখানে রেটটা কত দিয়েছে R1টা আমার 0.277। এবার আমি 4 নম্বর এক্সপেরিমেন্টটাকে আমি যদি লিখি রেট 4 ইকুয়ালস কে পার্সিয়াল প্রেসার ইজিক্যাল টু হচ্ছে পার্সিয়াল প্রেসার CH3CHO হোল টু দি পাওয়ার n, আর এইটার ভ্যালুটা হচ্ছে আমার দেওয়া আছে 212 হোল টু দি পাওয়ার n, আর এটা আমার দেওয়া আছে কে ইন্টু 363 হোল টু দি পাওয়ার n, আর 0.123। তো জাস্ট আমরা যদি এটাকে ভাগ করে দিই রেটটা, এটা জাস্ট ভাগ করলে কত আছে এই ভাগফলটা, না স্যার 2.25 অ্যাপ্রক্সিমেটলি, আর এটাকে ভাগ করলাম এইটা বাই এইটা ভাগ করলে আমার এটা আসছে দেখো অ্যাপ্রক্সিমেটলি 1.71, 363 ডিভাইডেড বাই 212 মানে অ্যাপ্রক্সিমেটলি 1.71, ঠিক আছে। তো এই 2.25 সমান আমরা লিখতে পারি কি অ্যাপ্রক্সিমেটলি লিখতে পারি 1.71 হোল টু দি পাওয়ার 1.5 বা 1.5 সমান পাচ্ছি 1.71 হোল টু দি পাওয়ার n, এখানে একটা n রয়ে যাচ্ছে টু দি পাওয়ার n, তো n এর মান এখানে দেখতে পাচ্ছি 1.4, মানে এটা অ্যাকচুয়ালি 3/2 অর্ডার রিয়াকশান। সো গতিসূত্র আমরা লিখে ফেলবো, এটা লিখতে বলি যে গতিসূত্র লেখো, তারপরে হার ধ্রুবকের মান, জাস্ট হার ধ্রুবকের মান আর কিছু নয়, রেট ল থেকে আমরা কি করব কেটা বের করে নেবো, কে সমান হবে R ডিভাইড বাই কনসেন্ট্রেশন অফ CH3CHO, এবং সেটা করার জন্য জাস্ট আমরা কি করলাম ভ্যালুগুলো পুট করব এবং ইউনিটটা লিখব টর ইনভার্স বা টর টু দি পাওয়ার মাইনাস হাফ সেকেন্ড মাইনাস হাফ, সলিউশনটা এখানে করে দিয়েছি। আশা করি তোমরা এটা পজ করে ভালো করে এটা বুঝে নিতে পারবে। নেক্সট কোশ্চেন, পরিচ্ছেদ সংক্রান্ত বেশ কিছু প্রশ্নোত্তর পর্ব আমরা শুরু করব।
তো এখন আমরা বেশ কিছু পরিচ্ছেদ সংক্রান্ত আলোচনা নিয়ে মানে পরিচ্ছেদ সংক্রান্ত আলোচনা আমরা করব, কিছু প্রশ্ন আমরা তার উত্তর বুঝে নেব। মাইতি তিওয়ারি রয় এর বই থেকে আজকে আমরা আলোচনা করছি। তো আজকে পরিচ্ছেদ 2328 সংক্রান্ত প্রশ্ন, পৃষ্ঠা নম্বর 118 থেকে প্রথম প্রশ্ন, উদাহরণ সহ রাসায়নিক বিক্রিয়ার ওপর উষ্ণতা ও অনুঘটকের প্রভাব আলোচনা করব। তাহলে এই প্রশ্নটা হতে পারে, মনে করো 2 নম্বরের প্রশ্ন। তো আমরা উত্তরটা কি লিখব? দেখো, রাসায়নিক বিক্রিয়ার হার, আমি উত্তর সুন্দর করে তোমাদের জন্য লিখে দিচ্ছি। রাসায়নিক বিক্রিয়ার হার বা গতিবেগকে প্রভাবিত করে দুটো গুরুত্বপূর্ণ নিয়ন্ত্রক, যাদের উল্লেখ অলরেডি করা হচ্ছে, উষ্ণতা এবং অনুঘটক। তো প্রথম উষ্ণতার প্রভাব আমরা আলোচনা করব, ইফেক্ট অফ টেম্পারেচার। সাধারণত উষ্ণতা বৃদ্ধিতে কি হয় না, রাসায়নিক বিক্রিয়ার হার বৃদ্ধি পায়। পরীক্ষামূলকভাবে দেখা গেছে যে প্রতি 10 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা বৃদ্ধিতে বিক্রিয়ার হার 2 গুণ থেকে 3 গুণ বৃদ্ধি পায়। এবং এই উষ্ণতার প্রভাব সম্পর্কিত আমরা যে আরহেনিয়ার সমীকরণ, এটা আমরা আরও পরবর্তী অংশে জানব, সেখানে অঙ্ক করে এটা দেখানো যেতে পারে। তো আপাতত জাস্ট তোমরা এটা লিখবে যে পরীক্ষামূলকভাবে দেখা গেছে যে প্রতি 10 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা বৃদ্ধিতে বিক্রিয়ার হার 2 থেকে 3 গুণ বাড়ে। প্রশ্ন হলো কেন? দেখো, উষ্ণতা বৃদ্ধি পেলে গ্যাস অণুগুলির গড় বিক্রিয়ক অণুগুলির বলবো, গ্যাস যদি বিক্রিয়ক হয়, গ্যাসীয় অবস্থায় থাকে তাহলে গ্যাস অণু, আর যদি অন্য অবস্থায় থাকে তাহলে আমরা সিম্পলি বলবো বিক্রিয়ক অণু। তাদের কি হয়, গড় গতিশক্তি বৃদ্ধি পায়। এবং এই বৃদ্ধি পাওয়ার জন্য দুটি ঘটনা ঘটে। এক তো কি না, অণুগুলির মধ্যে যে কলিশন ফ্রিকোয়েন্সি, অর্থাৎ একটা মলিকুলসের সঙ্গে আর একটা মলিকুল, এরা কি করে, একে অপরকে কলিশন করে, কোলাইড করে, যেটা আমরা কলিশন ফ্রিকোয়েন্সি যে থিওরি, কলিশন সংঘর্ষ তত্ত্ব, সেই সংঘর্ষ তত্ত্ব অনুযায়ী আমরা জানি যে যত সংঘর্ষের হার বাড়ে তত রাসায়নিক বিক্রিয়ার হারও বাড়ে। তাহলে কি দাঁড়ালো না, গতিশক্তি যত বাড়বে অণুগুলির মধ্যে সংঘর্ষ বৃদ্ধি পাবে, ফলে রাসায়নিক বিক্রিয়ার হারও বাড়ে। এবার দেখো, 2 নম্বর হতে পারে কি বলতো, অধিক সংখ্যক অণু বিক্রিয়ার জন্য যে প্রয়োজনীয় ন্যূনতম বা সক্রিয়করণ শক্তি যেটা অর্জন করতে হয়, এখন যেহেতু উষ্ণতা বাড়ছে তাহলে তাদের গড় গতিশক্তিও বাড়ছে, তাহলে ন্যূনতম যে শক্তি অর্জন করলে বেশিরভাগ অণু বিক্রিয়া করবে, সেই ন্যূনতম শক্তিও বেশিরভাগ অণু কী করতে পারে, অর্জন করতে পারে। ফলে কার্যকর সংঘর্ষের সংখ্যা, যেটাকে বলে আমরা বলি এফেক্টিভ কলিশন, সেটা বাড়ে এবং বিক্রিয়ার হারও বৃদ্ধি পায়। এবার একটা উদাহরণ নেওয়া যাক। ধরো, ক্যালসিয়াম কার্বনেট সাধারণ উষ্ণতায় উত্তপ্ত করলে বিক্রিয়াটা বিয়োজিত হয় এবং যথেষ্ট সময় লাগে ক্যালসিয়াম অক্সাইড এবং কার্বন ডাইঅক্সাইডে রূপান্তরিত হয়। কিন্তু এই বিক্রিয়া আমরা দেখেছি প্রায় কয়েক হাজার ডিগ্রি সেন্টিগ্রেডে যদি উত্তপ্ত করা হয় দ্রুত বিয়োজিত হয় এবং পোড়াচুন এবং কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয়। 2 নম্বর আমরা আলোচনা করব অনুঘটকের প্রভাব। তো এক্ষেত্রে দেখো, অনুঘটক কি না, একটা রাসায়নিক পদার্থ যা কোনো বিক্রিয়ায় উপস্থিত থাকে, বিক্রিয়ার বেগকে বাড়ায়, কিন্তু ওই বিক্রিয়ার শেষে নিজের ভর, নিজের কম্পোজিশন সবই কিন্তু মানে আনচেঞ্জড থাকে, অপরিবর্তিত থাকে। কারণ কি, দেখো, অনুঘটক কি করে জানো তো, এই যে একটা বিক্রিয়ক তার ন্যূনতম যে সক্রিয়ণ শক্তি, যে শক্তিটা পেলে বিক্রিয়ক কি করে, বিক্রিয়াত পদার্থে রূপান্তরিত হয়। তো অনুঘটক কি করে, এই সক্রিয়ণ শক্তির পরিমাণটাকে কমিয়ে দেয়। ধরো, অনুঘটকের সঙ্গে এই বিক্রিয়কে যুক্ত হলে তখন মনে করো এইভাবে বিক্রিয়াটা হচ্ছে, তাহলে এখানে সক্রিয়ণ শক্তি যদি কমে যায় তাহলে কি হবে, এফেক্টিভ কলিশনটাও বেশি হবে। বুঝতে পারছো? তাহলে এই জন্য আমরা লিখছি এখানে, অনুঘটক বিক্রিয়ার জন্য একটি বিকল্প বা কম শক্তিযুক্ত পথ, যেটাকে আমরা বলি অল্টারনেটিভ প্যাথওয়ে তৈরি করে। এটি বিক্রিয়ার সক্রিয়করণ শক্তিকে কমিয়ে দেয়। এখন এই সক্রিয়ণ শক্তি যদি কমে যায়, মনে করো আগে ছিল এতটা এনার্জির বাধা অতিক্রম করতে হবে, এখন কম, তাহলে কমে যাওয়ার জন্য নির্দিষ্ট সংখ্যক, মানে নির্দিষ্ট উষ্ণতায় অধিক সংখ্যক অণু, এই মানে আরও বেশি সংখ্যক অণু বলতে পারি, শক্তির বাধা অতিক্রম করে তারা কি করে বিক্রিয়াজাত পদার্থ বা প্রোডাক্টে চলে আসবে। যেমন আমরা জানি হাইড্রোজেন পারঅক্সাইড সাধারণ উষ্ণতায় খুব ধীরে বিক্রিয়া করে, কিন্তু যখনই এর সঙ্গে কি যোগ করি, সামান্য ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড, যেটা তোমরা ক্লাস 10-এ পড়েছ, ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড যোগ করলে বিক্রিয়া বহুগুণ বেড়ে যায় এবং দ্রুত অক্সিজেন নির্গত হতে থাকে। সো এটা হচ্ছে আমাদের অনুঘটকের প্রভাব। নেক্সট কোশ্চেন, নির্দিষ্ট উষ্ণতায় উচ্চ চাপে প্ল্যাটিনাম ধাতুর পৃষ্ঠতলে অ্যামোনিয়া গ্যাসের বিয়োজন
বিক্রিয়ার হার এই দেওয়া আছে 2.5 ইন্টু 10 মানে এত। তো বিক্রিয়াটির ক্রম কত জানতে চাওয়া হয়েছে। এখন এই বিক্রিয়াটির যে হার ধ্রুবক তার একটা একক আছে, দেখো মোল পার লিটার ইনভার্স সেকেন্ড ইনভার্স। তো এটাকে আমরা লিখতে পারি এইভাবে, মোল পার লিটার টু দি পাওয়ার 1 মাইনাস এন সেকেন্ড ইনভার্স। এটা হচ্ছে জেনারেল হার ধ্রুবকের একক। তাহলে এর সঙ্গে তুলনা করলে দেখো 1 মাইনাস এন, এখানে দেখো মোল পার লিটার, এটাকে আমরা বের করে টু দি পাওয়ার 1 লিখতে পারি। তাহলে 1 মাইনাস এন ইজিক্যাল টু কি হচ্ছে 1। তাহলে এন এর মান কত হচ্ছে, দেখো এনটা এদিক চলে গেল, তাহলে 1 মাইনাস 1 মানে 0। তাহলে এটা একটা শূন্য ক্রমের বিক্রিয়া, যেটা এই আমরা কি দেখে, ইউনিট দেখে কিন্তু বলতে পারলাম। তো নেক্সট আমরা কোশ্চেন নাম্বার 14 যাব। কোশ্চেন নাম্বার 14 বলা আছে, দেখো জিঙ্কের সঙ্গে HCl এর বিক্রিয়ায় জিঙ্ক ক্লোরাইড এবং হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হয়। HCl এর সংস্পর্শে জিঙ্ক তার দ্রুততার সঙ্গে বিক্রিয়া করে, দ্রুততার সঙ্গে বিক্রিয়া করে। জিঙ্কের চূর্ণ তার তুলনায় আরও দ্রুততার সঙ্গে বিক্রিয়া করে, কারণ ভেরি ইজি। দেখো বিক্রিয়ার হার কি করে না, বিক্রিয়কের পৃষ্ঠতল এর ক্ষেত্রফলের উপর নির্ভরশীল। জিঙ্কের বড় বড় দানার তুলনায় যদি, বা জিঙ্কের প্লেটের তুলনায় জিঙ্কের চূর্ণ তার ক্ষেত্রফল বহুগুণ বেড়ে যায়। সেই জন্য চূর্ণ অবস্থায় বিক্রিয়ক অণুগুলির সংস্পর্শে আসার সুযোগ বাড়ে এবং সংঘর্ষের হার বাড়ে, ফলে বিক্রিয়ার হারও বৃদ্ধি পায়। তো এই প্রশ্নের এতে বলবো, উত্তর দেওয়ার সময় আমার একটা কথা মনে হচ্ছে যে প্রশ্ন সঞ্চয়ন কিন্তু বইয়ে থিওরিটিক্যাল পার্ট পড়ানোর সঙ্গে মানে প্রাসঙ্গিক হচ্ছে না। আসলে কালিশন থিওরি যতক্ষণ না এক্সপ্লেন করা হচ্ছে এবং আরএনএ সমীকরণ, ততক্ষণ ছাত্রছাত্রীরা এই যে টেম্পারেচারের উপর ডিপেন্ডেন্সি, কেমিক্যাল রিয়াকশান কনস্ট্যান্টের বা রাসায়নিক বিক্রিয়ার হার ধ্রুবকের, বা এই যে সারফেস এরিয়ার উপর যে কেমিক্যাল রিয়াকশান রেট কীভাবে ডিপেন্ড করে, এইগুলো যে ব্যাপার স্যাপারগুলো, এইগুলো অ্যাকচুয়ালি যতক্ষণ না আলোচনা হচ্ছে ততক্ষণ ক্লিয়ার হয় না আর কি। এগুলো আসলে সংঘর্ষ তত্ত্বের সঙ্গে সম্পর্কিত, এগুলো আমরা এই চ্যাপ্টারের একটু শেষের দিকেই আছে, আমরা সেখানে আরও বিস্তারিত আলোচনা করব। তবে তোমরা সম্ভবত ক্লাস 8-এ পড়েছো যে রাসায়নিক বিক্রিয়ার গতি একটা বিক্রিয়কের পৃষ্ঠতলের ক্ষেত্রফলের উপর নির্ভর করে। যেমন আমরা ছোটোবেলায় দেখেছি, আমাদের মা ঠাকুমারা কী করতেন, ওই খড়ের যে তুষ জাতীয় জিনিস, সেগুলোকে উনানে যখন দিতেন তখন দেখতাম যে দাউ দাউ করে জ্বলে যাচ্ছে, অথচ কাঠ কিন্তু ওইভাবে দাউ দাউ করে জ্বলতো না। আর এটা অন্য কিছুই না, এটা প্রমাণ করে যে জিঙ্কের চূর্ণ, এক্ষেত্রে প্রমাণ করে যে আসলে এই জিঙ্কের চূর্ণ তার পৃষ্ঠতলের ক্ষেত্রফল অনেক বেড়ে যাচ্ছে, এবং সে কারণে বিক্রিয়ক চূর্ণগুলো বা অণুগুলির সঙ্গে মানে ওর মধ্যে যে HCl এর যে সংস্পর্শ, সেটা সুযোগ বাড়ছে এবং বিক্রিয়ার হারও বাড়ছে। তো নেক্সট কোশ্চেন নাম্বার 15 দেখানো হচ্ছে যে এ থেকে একটা প্রোডাক্ট তৈরি হচ্ছে। এই বিক্রিয়ার এর গাঢ়ত্ব দেওয়া আছে, মানে যখন বলছে গাঢ়ত্ব এত থেকে এত হ্রাস করা হয়, মানে ছিল ইনিশিয়ালি কত না 2.4 ইন্টু এইটা থেকে এইটা এই পর্যন্ত হ্রাস করা হচ্ছে। একই উষ্ণতায় বিক্রিয়ার হার 1/8 গুণ হচ্ছে, মানে একই উষ্ণতা একই রেখে বিক্রিয়ার হার 1/8 গুণ হয়ে যাচ্ছে। তো সেক্ষেত্রে বলা হচ্ছে বিক্রিয়ার ক্রম কত। তো দেখো আমরা এটাকে কিভাবে সলভ করছি। প্রথমে দেখো আমি ধরে নিচ্ছি যে এই বিক্রিয়াটা রাসায়নিক বিক্রিয়ার হার রিয়াকশন রেট ইকুয়ালস কে কনসেন্ট্রেশন এ হোল টু দি পাওয়ার n। তাহলে দেখো এটাকে যদি অর্ধেক করি, তার মানে এটাকে যদি a/2 করি, তাহলে রিয়াকশান রেট কি হচ্ছে না 1/8 হয়ে যাচ্ছে। তাহলে 1/8 মানে 1/2 এর হোল কিউব, তাই না? আমরা এটাকে যদি তুলে দিই, এটা 1/2 টু দি পাওয়ার n যদি করি, মানে এটাকে রেট 1 রেট 2 করে 1/2 হোল কিউব যখন হচ্ছে 1/2 টু দি পাওয়ার n, তাহলে n এর মান হচ্ছে 3। অর্থাৎ সিম্পলি এটা বিক্রিয়ার হার, বোঝা যাচ্ছে এটা একটা তৃতীয় ক্রমের বিক্রিয়ার উদাহরণ। তোমরা এটাকে আরও স্পেসিফিক্যালি করতে পারো যেভাবে আমি দেখিয়েছি। দেখো নতুন হার কে a/2 টু দি পাওয়ার n সমান হাফ টু দি পাওয়ার n ইন্টু কে a টু দি পাওয়ার n, যেটাকে এখান থেকে রিপ্লেস করেছি, দেখো রিপ্লেস করে ইন্টু প্রাথমিক হার করেছি। তাহলে নতুন হার বাই প্রাথমিক হার সমান, দেখো নতুন হার
সমান আমরা লিখতে পারি 1/8 ইন্টু প্রাথমিক হার, মানে যেমনটা রিলেশন দিয়েছে, এবং সেখান থেকে আমরা এখান থেকে রিলেশনটা কি পাচ্ছি না 1/8 সমান 1/2 এর হোল কিউব সমান 1/2 টু দি পাওয়ার n, সো n ইজ ইকুয়াল টু 3। তাহলে আমরা এবার কোশ্চেন নাম্বার 16 চলে আসি। কোশ্চেন নাম্বার 16 দেখো, বলা হচ্ছে a প্লাস বি বিক্রিয়াজাত পদার্থ উৎপন্ন করছে। এর সাপেক্ষে বলা হচ্ছে বিক্রিয়ার যে ক্রম সেটা হাফ, বিক্রিয়ার সামগ্রিক ক্রম 0। তাহলে রিয়াকশান রেট সমান আমরা লিখি কে কনসেন্ট্রেশন এ টু দি পাওয়ার হাফ আর বি টু দি পাওয়ার আমি ধরে নিচ্ছি এন। তো বি এর সাপেক্ষে ক্রম কত জানতে চাওয়া হয়েছে, সামগ্রিক ক্রম আমরা এন প্লাস হাফ ইকুয়ালস হচ্ছে 0, তাহলে এন ইজ ইকাল টু মাইনাস হাফ। তো সিম্পল সলিউশনটা করাও আছে। নেক্সট কোশ্চেন দেখো, বলা হচ্ছে পি থেকে আর, অর্থাৎ প্রোডাক্ট থেকে রিয়াক্ট্যান্ট এই বিক্রিয়ার ক্ষেত্রে হার দেওয়া আছে আর, পি এর গাঢ়ত্ব দ্বিগুণ করলে বিক্রিয়া হার √2 গুণ হয়। তাহলে আমরা যদি হার সমান লিখি, হার সমান হচ্ছে কে প্রোডাক্ট টু দি পাওয়ার এন। এবার গাঢ়ত্ব দ্বিগুণ করছি, তাহলে গাঢ়ত্ব দ্বিগুণ করলে 2p হোল টু দি পাওয়ার এন কে, এখানে রিয়াকশান রেট আর ধরলাম, তাহলে সমান আমরা লিখতে পারি 2 টু দি পাওয়ার এন কে পি টু দি পাওয়ার এন। নতুন রিয়াকশান রেট হচ্ছে আমরা ধরে নিচ্ছি আর ড্যাশ, ঠিক আছে। এবার কে পি টু দি পাওয়ার এন এটাই হচ্ছে তোমার আর, তাহলে 2 টু দি পাওয়ার এন আর আর ড্যাশ √2 আর হচ্ছে, তার মানে আর ড্যাশ বাই এটা আর, তাহলে এখান থেকে আমরা লিখতে পারি কি বলতো আর ড্যাশ বাই আর সমান 2 টু দি পাওয়ার এন। এবার আর ড্যাশ বাই আর এর মান কত না স্যার √2, তার মানে 2 টু দি পাওয়ার আমরা হাফ লিখতে পারি, কেন এই √2 আরটা কি, √2 আরটা হচ্ছে আর ড্যাশ সমান দিয়েছে √2 আর, তাহলে আর ড্যাশ বাই আর সমান √2, তাহলে কি দাঁড়ালো এন এর মান কি দাঁড়াচ্ছে হাফ। তার মানে এটা একটা ভগ্নাংশ ক্রমের বিক্রিয়া, তাহলে এন এর মান হাফ। এবার এন এর মান যেই এখানে হাফ পুট করলাম, দেখো এন এর মান হাফ করলাম, তাহলে এখানে রিয়াকশানটা আমার চলে এলো মানে অর্ধক্রমের বিক্রিয়া। এবার ইউনিটটা আমরা কি জানি, মোল পার লিটার ইনভার্স হোল টু দি পাওয়ার 1 মাইনাস হাফ সেকেন্ড ইনভার্স, তাহলে মোল লিটার ইনভার্স হোল টু দি পাওয়ার হাফ সেকেন্ড ইনভার্স, ঠিক আছে। তার মানে মোল পার লিটার টু দি পাওয়ার হাফ সেকেন্ড ইনভার্স। সো দিস ইজ দ্য ইউনিট অফ কি রিয়াকশন রেট কনস্ট্যান্ট, যেটা আমাদের এখানে জানতে চাওয়া হয়েছে। নেক্সট কোশ্চেন, নির্দিষ্ট উষ্ণতায় একটা রাসায়নিক বিক্রিয়ার ক্ষেত্রে বলেছে যদি দুটো প্রারম্ভিক গাঢ়ত্ব নিয়ে আলাদা আলাদা গাঢ়ত্ব নিয়ে, মানে এ এ এ রিয়াক্ট্যান্টকে নিয়েই তাদের আলাদা আলাদা গাঢ়ত্ব নিয়ে বলছে যদি রাসায়নিক বিক্রিয়াটা শুরু করা হয়, তাহলে ওই ক্ষেত্রে কি বিক্রিয়ার হার ধ্রুবকের মান একই হবে? তার উত্তর অবশ্যই হ্যাঁ। রেট কনস্ট্যান্ট অর্থাৎ হার ধ্রুবক, বিক্রিয়ার যে হার ধ্রুবক সেটা শুধুমাত্র উষ্ণতা এবং অনুঘটকের উপস্থিতির উপর নির্ভর করে। যেহেতু বিক্রিয়ায় বলে দিচ্ছে উষ্ণতা স্থির, কাজেই বিক্রিয়ার হার ধ্রুবক বাড়বেও না কমবেও না। আবার অনুঘটকের উপস্থিতি এখানে উল্লেখ করা হয়নি, অর্থাৎ তারপর সেই জন্য আমরা বলবো যে এখানে হার ধ্রুবকের মান অপরিবর্তনীয় থাকবে, অর্থাৎ প্রারম্ভিক গাঢ়তের উপর নির্ভরশীল নয়। যেহেতু প্রশ্নে নির্দিষ্ট উষ্ণতার কথা বলা হয়েছে, তার মানে এটা এই প্রশ্নে পরিষ্কার উত্তর হবে উভয় ক্ষেত্রে হার ধ্রুবকের মান একই থাকবে। তবে বিক্রিয়া হার যদি বলতো, তাহলে বলতাম যে বিক্রিয়া হারের ক্ষেত্রে আলাদাই হবে, কারণ বিক্রিয়া হার আসলে প্রারম্ভিক গাঢ়তের উপর নির্ভর করে, কিন্তু সমানুপাতিক ধ্রুবক অর্থাৎ রেট কনস্ট্যান্ট কে এর মান একই থাকবে। নেক্সট কোশ্চেন নাম্বার 19, এ প্লাস বি অর্থাৎ রিয়াক্ট্যান্ট এ এবং বি বিক্রিয়া করছে, প্রোডাক্ট হচ্ছে সি। এই বিক্রিয়ার ক্ষেত্রে রেট ইনিশিয়ালি এক্স মোল পার লিটার পার সেকেন্ড। বিক্রিয়া শুরু হওয়ার T1 এবং T2 সময় পরে বিক্রিয়া হার যথাক্রমে ওয়াই এবং জেড। বলা হচ্ছে এক্স ওয়াই জেড ক্রমবর্ধমান বা ক্রমবর্ধিষ্ণু মান অনুসারে সাজাও। তো অবভিয়াসলি দেখো জেডের মান তো সবচেয়ে কম হবে, তার কারণ কি? তার কারণ দেখো T2 সময় পরে যদি আমি ধরে নিচ্ছি যে T2 আমার গ্রেটার দ্যান T1, তার মানে সবচেয়ে আমরা কি বলবো রাসায়নিক বিক্রিয়ার হার, আমরা কি রাসায়নিক বিক্রিয়ার হার কনসেন্ট্রেশন এ টু দি পাওয়ার হবে ধরে নিচ্ছি এম, আর বি টু দি পাওয়ার আমি ধরে নিচ্ছি এন। তাহলে দেখো প্রারম্ভিক বিক্রিয়ার হার যখন শুরুতে ইনিশিয়ালি কি হচ্ছে এ এবং বি এর গাঢ়ত্ব সবসময় সর্বাধিক বেশি থাকছে, তাহলে এই সময় যে রাসায়নিক বিক্রিয়ার হারটা পাবো এক্স, এটাই হবে সর্বোচ্চ। এরপর T1 সময়
তারপরে আবার টি টু আরও বেশি সময়, তাহলে অবভিয়াসলি এক্সের পরে এই রেটটা ওয়াই, তারপরে রেটটা জেড, তাহলে এক্স গ্রেটার দেন ওয়াই গ্রেটার দেন জেড। আনসারটা লিখে দিলাম। তোমরা এখান থেকে আনসারটা এইভাবে এর এক্সপ্লেনেশনটাও দিয়ে দিলাম, তোমরা তুলে নেবে। ওকে, তো নেক্সট প্রশ্নে আমরা চলে যাব। কোয়েশ্চেন নাম্বার 20 তোমরা দেখো, একটা বিক্রিয়া বলা হচ্ছে এবি, আলো এইচ নিউ পরিমাণ ফটো এনার্জি অ্যাবজর্ব করে এবি স্টার একটা কম্পাউন্ড তৈরি করছে, যেটা বলা হচ্ছে একটা আলোক রাসায়নিক বিক্রিয়া যেখানে শোষিত আলোর তীব্রতা আই এবং এবি এর গাঢ়ত্ব সি। তবে এই এবি স্টার অর্থাৎ এবি যৌগটা উৎপন্ন হওয়ার অ্যাক্টিভেটেড কমপ্লেক্স এবি আর কি, উৎপন্ন হওয়ার আনুপাতিক বা সমানুপাতিক, কার সঙ্গে সমানুপাতিক হবে। তো অ্যাকচুয়ালি এই কোশ্চেনটা তোমাদের আউট অফ সিলেবাস, তবুও তারা যারা বেশি একটু পড়াশোনার দিকে ইন্টারেস্টেড, অ্যাকচুয়ালি এখানে বিয়ার এবং ল্যাম্বার্টস যে ল, ল্যাম্বার্ট বিয়ার্স ল, এই সূত্রটা খাটবে। যারা একটু বেশি ইন্টারেস্টেড তারা এখান থেকে কোশ্চেনটা বুঝতে পারবে, আনসারটা এক্সপ্লেনেশন আমি দিয়ে দিলাম। তো কোয়েশ্চেন নাম্বার 21, আমি যেহেতু সীমিত রাখছি এটা শুধুমাত্র এইচএস এবং জয়েন্ট বা যারা নিট দিচ্ছ তাদের কনসেপ্ট ক্লিয়ার করার জন্য, কাজেই আমি এই অংশটা আলোচনা করে দেব। দেখো বিয়ার এবং ল্যাম্বার্টসের ল এখানে বলা হচ্ছে, তো এটা মোটামুটি এইচএসের স্টুডেন্টদের ফোকাস না করলেও চলবে, বাকিরা করবে। দেখো, আলোর তীব্রতা এবং বিকিরকের গাঢ়ত্ব উভয়ের উপর নির্ভর করতে পারে। আলোর তীব্রতার সঙ্গে বলা হচ্ছে কি, ল্যাম্বার্টসের ল বলা হচ্ছে যে শোষিত আলোর যে পরিমাণ, সেই পরিমাণে সঙ্গে বিক্রিয়ার যে ঘনত্ব সেটা নির্ভর করে। সুতরাং আই এবং সি উভয়ের মানে গুণফলের সমানুপাতিক হচ্ছে কি না এবি উৎপন্ন হওয়ার হার। সো এটা অপশান হবে ডি। তোমার কোশ্চেনটা কোশ্চেন নাম্বার 20 তোমরা বই পেয়ে যাবে, সেখান থেকে তুলবে। নেক্সট কোশ্চেন নাম্বার 21, এখানে বলা আছে একটি বিক্রিয়ার ক্রম দেওয়া আছে, বিক্রিয়ার হার ধ্রুবকের একক দেওয়া আছে, এক্স এর মান কত। তোমরা এই জাতীয় প্রশ্নগুলো সমাধান করার জন্য আমরা যে জেনারেল সমীকরণ জানতাম এন ক্রমের বিক্রিয়ার জন্য, সেটা আগে লিখে পারো মোল পার লিটার, মানে মোল ডিএম মাইনাস 3 হোল টু দি পাওয়ার 1 মাইনাস এস এস মাইনাস 1। এবার কি করবে না, এবার দেখো এইটার সঙ্গে একটু কম্পেয়ার করো। তাহলে এখানে আমরা যদি কম্পেয়ার করি, এই যে মোল ডিএম মাইনাস 3 1 মাইনাস 3/2 হবে। এই যে এখানে এখানে বলেছে না এন এর মান কি 3/2, এন এর মান কি 3/2, তাহলে অ্যাকচুয়ালি 1 মাইনাস 3/2, তাহলে 1 মাইনাস 3/2 করলে কী হবে, মোল ডিএম মাইনাস 3 1 মাইনাস 3/2 মানে মাইনাস হাফ, তার মানে মোল মাইনাস হাফ ডিএম 3/2 মাইনাস নিচে চলে গেল, ডিএম মাইনাস 3 ছিল, এটা প্লাস 3 হয়ে গেল 3/2 এস মাইনাস। এবার তুলনা করলে কি হচ্ছে, মোল এখানে মাইনাস 1 আছে, তাহলে মোল এখানে মাইনাস এক্স আছে, তুলনা করলে মোল মাইনাস এক্স আছে, তুলনা করলে আমরা এক্স, দেখো মাইনাস এক্স সমান কি পাচ্ছি না মাইনাস হাফ, তাহলে এক্স এর মান কত হচ্ছে হাফ। এখানে দেওয়া আছে কি, এখানে দেওয়া আছে মোল মাইনাস এক্স ডিএম ডিএম 3x এস মাইনাস 1, তো সেক্ষেত্রে এক্স সমান আমরা হাফ পেয়ে গেলাম। তো এবার নেক্সট কোশ্চেন আমরা কোশ্চেন নাম্বার 22 শুরু করব। কোশ্চেন নাম্বার 22, দেখো 22 নম্বর কোশ্চেনে কি বলা হচ্ছে, দ্য নাইট্রোজেন ডাইঅক্সাইড অ্যান্ড ফ্লুরিন রিয়াক্ট টু ফর্ম দিস কম্পাউন্ড, এবং প্রদত্ত বিক্রিয়ায় পরীক্ষালব্ধ বিক্রিয়া হার রেট ইকুয়েশন দেওয়া আছে অন্তর্কলিত হার সমীকরণ। তো অন্তর্কলিত হার সমীকরণ আমরা জানি রিয়াকশন রেট ইকুয়ালস, যেহেতু এখানে 2 আছে আমরা লিখব মাইনাস হাফ, কেন মাইনাস, কারণ এটা রিয়াক্ট্যান্ট, ডি NO2 concentration DT equals minus D concentration fluorine DT equals plus half, because এখানে 2 আছে এবং প্লাস বিকজ এটা প্রোডাক্ট, D concentration NO2F DT। এবার যেহেতু এগুলো গ্যাসিয়াস, সেহেতু আমরা কনসেন্ট্রেশনের জায়গায় আমরা DPDTও লিখতে পারি, দ্যাট ইজ মাইনাস হাফ D partial pressure of NO2 DT minus D partial pressure of fluorine DT half D partial pressure of NO2F DT। এখানে লিখে দিয়েছি, ওকে।
পরের কোশ্চেনটা, একটি নির্দিষ্ট উষ্ণতায় এই যে বিক্রিয়াটা, এই বিক্রিয়ার ক্ষেত্রে রেট ইকুয়েশন দেওয়া আছে। বলা হচ্ছে যে গাঢ়ত্ব দ্বিগুণ করলে, দেখো এর গাঢ়ত্ব দ্বিগুণ করলে হবে জাস্ট 2a, আর বি এর গাঢ়ত্ব দ্বিগুণ করলে হবে 2b, তার আবার এন, তার আবার এন। তাহলে রেট ইকুয়েশন আমরা যে লিখবো, রেট টু সমান কি লিখবো, কে ইন্টু এটা। তো দেখো এইভাবে আমরা ম্যাথামেটিক্সটা করে নেব। এবং এখানে দেখছি কি যে R2 সমান 2 টু দি পাওয়ার m প্লাস n R1। সো আমরা এখান থেকে রেশিওটা লিখতে পারি R2 বাই R1 সমান 2 টু দি পাওয়ার m প্লাস n। এখানে বলছে R2 এবং R1 এর অনুপাত কত, তার মানে লিখবো 2 টু দি পাওয়ার m প্লাস 1 ইজ টু 1। ওকে, next question number 24 here. A plus B, sorry, A to B মানে A থেকে B বিক্রিয়ায় A এর গাঢ়ত্ব 3 গুণ করা হলো, বিক্রিয়ার হার দেখা গেছে 5.2 গুণ হলো, বিক্রিয়ার কম কত। তো একই নিয়মে আমরা জাস্ট এটা A থেকে B বিক্রিয়ার ক্ষেত্রে রিয়াকশন রেট লিখে ফেলবো, রেট সমান K কনসেন্ট্রেশন A। আমরা অর্ডার অফ দ্য রিয়াকশন জানি না, সেটা n ধরে নিলাম, এটা হচ্ছে অর্ডার অফ দ্যাট স্পেসিফাইড রিয়াকশন। এবার আমরা জাস্ট কি করলাম, এর জায়গায় বলা হচ্ছে যে 3 গুণ করলাম, তাহলে তখন রেট 1 ছিল, আমি ধরছি রেট 2 ইকুয়ালস হবে কে কনসেন্ট্রেশন 3a হোল টু দি পাওয়ার n। তাহলে সিম্পলি রেট 1 বাই রেট 2 সমান হচ্ছে 1 বাই 3 হোল টু দি পাওয়ার n। এবার বলেছে রেট বলছে 5.2 গুণ হয়, তার মানে 1 বাই এটা হচ্ছে 5.2। তাহলে এবার প্রশ্ন হলো 3 টু দি পাওয়ার n সমান কি দাঁড়াচ্ছে, তাহলে 3 টু দি পাওয়ার n সমান দাঁড়াচ্ছে 5.2। তাহলে এখান থেকে আমরা যদি লগারিদম ফেলি, তাহলে n log 3 ইকুয়ালস log 5.8। এবার log 3 এর ভ্যালুটা পুট করব, log 5.2 এর ভ্যালু পুট করলে দেখা যাচ্ছে n এর মান অ্যাপ্রক্সিমেটলি 1.5। সো রেট অফ দ্য কেমিক্যাল রিয়াকশন ইজ 1.5, দ্যাট ইজ দিস ইজ। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 25। কোয়েশ্চেন নাম্বার 25 এ বলা আছে অতি উচ্চ চাপে গোল্ডের উপস্থিতিতে HI এর বিয়োজন হাইড্রোজেন এবং আয়োডিনে, এটা একটা শূন্যক্রম বিক্রিয়ার গতি অনুসরণ করে, এটা ব্যাখ্যা করো, এটা একটা শূন্যক্রমের বিক্রিয়া। দেখো আনসারটা কি বলবো, গোল্ডের পৃষ্ঠতলে HI গ্যাসের বিয়োজন, এটি একটি হেটেরোজিনিয়াস ক্যাটালিসিস এর একটা উদাহরণ। কারণ দেখো এক্ষেত্রে HI এর যে ফেজ, HI অর্থাৎ হাইড্রো আয়োডিক অ্যাসিড, এটা লিকুইড ফেজ, এবং হাইড্রোজেন এটা গ্যাসিয়াস ফেজ, এবং আয়োডিন নর্মালি এটা একটা সলিড ফেজ। এখন বলা হচ্ছে যে ব্যাখ্যা। তো দেখো এক্ষেত্রে প্রথমে আমরা যদি অনুঘটকের পৃষ্ঠতলের কথা বলি, যেহেতু গোল্ড এখানে একটা অনুঘটকের ভূমিকা, তো গোল্ড অনুঘটকের যে পৃষ্ঠতল অর্থাৎ সোনার যে পৃষ্ঠতল, এটা একটা ধাতু। তো এই পৃষ্ঠতলে নির্দিষ্ট সংখ্যক সক্রিয় কেন্দ্র বা অ্যাক্টিভ সাইটস থাকে, যেখানে HI অণুগুলো অধিশোষিত বা অ্যাডজর্বড হয়ে বিক্রিয়াটা করে। ধরো এরকম একটা সারফেস, তাহলে এখানে কি আছে না, গোল্ডের অ্যাটমস গুলো আছে। এবার গোল্ড অনুঘটকের পৃষ্ঠতলে কি থাকে না, অ্যাক্টিভ সাইটস থাকে। এই যে সারফেস, ধরে যাক এইখানে HI অ্যাবজর্ব হচ্ছে, আবার এইখানে হচ্ছে, এটাই হলো না, তাহলে এটা হলো অ্যাক্টিভ সাইট। সাইট তো আছে বাট এটা অ্যাক্টিভ সাইট। ওকে, তাহলে HI অণু আমরা জানি যে সেই সক্রিয় কেন্দ্রেই একমাত্র কি হতে পারে, অধিশোষিত হতে পারে। এবার নিম্নচাপ বা সাধারণ বা নিম্নচাপে পৃষ্ঠতলের অনেক সক্রিয় কেন্দ্র খালি থাকে, যেটা বলছিলাম। এক্ষেত্রে বিক্রিয়ার হার HI গ্যাসের চাপের ওপর নির্ভরশীল হয়, কারণ চাপ বাড়ালে পৃষ্ঠতলে অধিশোষিত অণুর সংখ্যাও বাড়ে। আবার অতি উচ্চ চাপে HI গ্যাসের অণু দ্বারা গোল্ডের যে পৃষ্ঠতলে সমস্ত সক্রিয় কেন্দ্রগুলি সম্পূর্ণরূপে আবৃত হয়ে গেলে, অর্থাৎ একবার পৃষ্ঠতল সম্পৃক্ত হয়ে গেলে গ্যাসীয় মাধ্যমে আমরা যদি HI এর চাপ আরও বাড়ালেও মানে HI এর ওপর আরও চাপ বাড়ালেও পৃষ্ঠতলে অধিশোষিত সংখ্যা মানে অধিশোষিত অণুর সংখ্যা আর বাড়ে না।
সুতরাং কি দেখা গেল, এই সম্পৃক্ত অবস্থায় বিক্রিয়ার হার শুধুমাত্র পৃষ্ঠতলে অধিশোষিত অণুগুলির বিয়োজিত হওয়ার হারের উপর নির্ভর করে, গ্যাসীয় মাধ্যমে HI এর চাপের উপর নির্ভর করে না। সুতরাং উচ্চ চাপে বিক্রিয়ার হার আমরা বলবো উচ্চ চাপে, নোট ডাউন, নিম্ন চাপে কিন্তু বলছি না, উচ্চ চাপে বিক্রিয়ার হার শুধু বিক্রিয়কের গাঢ়ত্বের উপর নির্ভরশীল নয়। কারণ তুমি গাঢ়ত্ব বাড়াও বা কমাও, চাপ বাড়াও বা কমাও, এর উপর ডিপেন্ড করছে না, একমাত্র ডিপেন্ড করছে এই অধিশোষিত অণুগুলির বিয়োজিত হওয়ার হারের উপর। অর্থাৎ গ্যাসীয় মাধ্যমে HI এর গাঢ়ত্বের উপর নির্ভর করে না, যেহেতু রিয়াক্ট্যান্টের অর্থাৎ বিক্রিয়কের গাঢ়ত্বের উপর নির্ভর করছে না অতি উচ্চ চাপে সোনার উপস্থিতিতে এই বিক্রিয়া, তাই এটাকে আমরা বলবো শূন্য ক্রমের বিক্রিয়া। এ অ্যারো বি প্লাস সি বিক্রিয়ায় এ এর গাঢ়ত্ব দ্বিগুণ করলে সি এর উৎপাদন হার দ্বিগুণ হয়। বিক্রিয়াটির ক্রম কত? ধরে যাক এর সাপেক্ষে বিক্রিয়ার ক্রম আমরা ধরলাম এন। তো বিক্রিয়াটির ক্রম আমরা এন যদি ধরি তাহলে নর্মালি এই রিয়াকশনটা লিখব। এবার অন্তর্কলিত সমীকরণ আমরা লিখে ফেললাম মাইনাস ডিসিডিটি অর্থাৎ প্রোডাক্টের সাপেক্ষে কে টু দি পাওয়ার এন। সি এর উৎপাদন হার বলেছে দ্বিগুণ হয়, কখন না এ এর গাঢ়ত্ব দ্বিগুণ করলে, সেই জন্য আমরা সি এর রেসপেক্টে লিখলাম। তাহলে ডিসিডিটি 1 সমান কে এ টু দি পাওয়ার এন ধরলাম প্রাথমিক অবস্থা, গাঢ়ত্ব দ্বিগুণ করলাম 2a করলাম, তাহলে এটা ডিসিডিটি 2 অর্থাৎ রেট 2 লিখলাম, এটা রেট 1 লিখলাম, সেটা হবে 2 টু দি পাওয়ার এন কে এ এন, মানে এটা ডিসিডিটি 1 হয়ে গেল। তার মানে কি পেয়ে গেলাম R2/R1 সমান পেয়ে গেলাম 2 টু দি পাওয়ার এন। ঠিক আছে, এবার এখানে ভ্যালুটা কি বলেছে, R2/R1 এর ভ্যালুটা বলেছে 2, তাহলে 2 মানে 2 টু দি পাওয়ার 1, তাহলে এন এর মান কত হচ্ছে 1। সো দিস ইজ এ ফার্স্ট অর্ডার রিয়াকশন। তোমরা এখান থেকে সলিউশন তো করেই দিয়েছি, তোমরা জাস্ট এখান থেকে তুলে নাও। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 27 বলা হচ্ছে যে 3টি বিষয় উল্লেখ করো যেগুলি কোনো রাসায়নিক বিক্রিয়ার হার সূত্র থেকে জানা যায়। অর্থাৎ কেমিক্যাল যে রিয়াকশন রেট ইকুয়েশন আছে সেখান থেকে আমরা কি কি বিষয় জানতে পারি সেগুলো আমাদের উল্লেখ করতে হবে রেট ল থেকে। তো একটা রেট ল আমরা যদি নর্মালি রিপ্রেজেন্ট করি, জেনারেলি আমরা কি লিখি, ধরে নাও একটা রাসায়নিক বিক্রিয়া A প্লাস বি বিক্রিয়া করে সি তৈরি করে, সেক্ষেত্রে রেট ইকুয়েশন জেনারেলি আমরা এইভাবে লিখতে পারি। এবার এই রেট ল থেকে আমরা কি জানবো? প্রথমেই তো জানবো বিক্রিয়ার ক্রম। দেখো হার সূত্রে এখানে যে আমরা বিক্রিয়কের যে গাঢ়ত্ব তার যে ঘাত, সেই ঘাত থেকে আমরা ওভারঅল অর্ডার অফ দ্য রিয়াকশন জানতে পারছি। যেমন এখানে ওভারঅল অর্ডার অফ দ্য রিয়াকশন হচ্ছে এম প্লাস এন। 2 নম্বর আমরা জানতে পারি হার ধ্রুবকের যে মান কি। যদি কোনো নির্দিষ্ট গাঢ়ত্বে বিক্রিয়কের হার জানা থাকে, বিক্রিয়ার হার জানা থাকে, তবে হার সূত্র ব্যবহার করে আমরা কে এর মান গণনা করতে পারি। নেক্সট ইনসাইট ইনটু রিয়াকশন মেকানিজম অর্থাৎ বিক্রিয়ার কৌশল সম্বন্ধে ধারণা। পরীক্ষালব্ধ হার সূত্রটি থেকে আমরা যদি একাধিক ধাপে বিক্রিয়াটা ঘটে আর কি, ধরো মনে করো এ থেকে প্রথমে হলো এক্স, এক্স থেকে হয়ে গেল মনে করো ওয়াই, ওয়াই থেকে হয়ে গেল সি, এবং এখানে মনে করো বিটাকে অ্যাড করলো। ঠিক আছে, তাহলে অ্যাকচুয়ালি ওভারঅল কি দাঁড়ালো, এ প্লাস বি থেকে তৈরি হচ্ছে সি। তো এইরকম জটিল, এটা মনে করো ফার্স্ট স্টেপ রিয়াকশন, এটা মনে করো সেকেন্ড স্টেপ রিয়াকশন, এটা মনে করো থার্ড স্টেপ রিয়াকশন। তো এইগুলোর প্রত্যেকের যদি রেট এরকম হয় আর কি, দেখা গেল যে R3 ভেরি 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 লেস দেন R2 R1, তার মানে এটা স্লো স্টেপ। ঠিক আছে, তো কোনটা স্লো স্টেপ হবে বা কোনটা সেটা জানা গেল, এবং সেই রেট ডিটারমিনিং স্টেপটা আমরা অর্থাৎ বিক্রিয়ার হার নির্ণায়ক যে ধাপ সেটা আমরা বের করতে পারি। রেট ডিটারমিনিং স্টেপ সম্বন্ধে একটা ধারণা পাওয়া গেল। ওকে, অর্থাৎ বিক্রিয়া যে মাল্টি স্টেপ রিয়াকশন যদি হয় সেক্ষেত্রে যেটা সবচেয়ে ধীর গতির বিক্রিয়া সেটা তার রেটটা আমরা কিন্তু এই এই রেট ল থেকেই আমরা জানবো। তো তোমরা এখানে আনসারটাকে এটাকে ভিডিওটাকে পজ করে এখান থেকে কপি করে নিতে পারো। নেক্সট আমরা চলে যাব কোয়েশ্চেন নাম্বার 28। তো দেখো প্রশ্নটা পড়ি আগে। প্রদত্ত উদাহরণের মাধ্যমে দেখাও যে কোনো বিক্রিয়ার
নোট করো এটা, হার ধ্রুবকের মান নির্ভর করে বিক্রিয়ক বা বিক্রিয়াত পদার্থগুলির মধ্যে কার সাপেক্ষে বিক্রিয়া হার প্রকাশ করা হয়েছে। তো অবভিয়াসলি প্রশ্নটা কিছুটা হলেও একটু আমার মনে হয়েছে বিভ্রান্তিকর, কারণ নর্মালি রেট যে কনস্ট্যান্ট এই মান পরিবর্তনীয় নয়। অর্থাৎ যদি আমরা বিক্রিয়া হারকে কোনো নির্দিষ্ট পদার্থের গাঢ়ত্বের পরিবর্তনের হার হিসেবে প্রকাশ করি, সেক্ষেত্রে সেই হারের সমানুপাতিক ধ্রুবকের মান ভিন্ন হতে পারে। যেমন আমরা উদাহরণ দিয়ে দেখাচ্ছি এ থেকে বি প্লাস হাফ সি। তো এখানে রেট লটা আমরা যদি লিখি, রেট সমান কি দাঁড়াবে, মাইনাস ডিএ ডিডি সমান ডিবি ডিডি প্লাস 1/2, তার মানে 2 ডিসি ডিডি। তো এইটা হচ্ছে অ্যাকচুয়াল রেট ইকুয়েশন। তো আমি যদি এই বিক্রিয়া এই 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 প্রথম ক্রমের বিক্রিয়া আমরা বলে দিই, এখানে কি বলেছে, প্রথম ক্রমের বিক্রিয়া আমরা ধরে নিচ্ছি এটা একটা প্রথম ক্রমের বিক্রিয়া। তো সেক্ষেত্রে আমার হার নির্দেশক সমীকরণ আর সমান কি হবে না, কে ইন্টু এ, কনসেন্ট্রেশন এর সাপেক্ষে। তাহলে দেখো এর অন্তর্ধানের হার কি না, আমরা জানি মাইনাস ডি এ ডিটি সমান দাঁড়াচ্ছে কি না, কে ইন্টু কনসেন্ট্রেশন এ। তাহলে এক্ষেত্রে আমার সমানুপাতিক ধ্রুবক কিন্তু কে। কিন্তু সি এর সাপেক্ষে কি হচ্ছে দেখো, সি এর সাপেক্ষে দেখো আমরা বলতে পারি আর সমান 2 ডিসি ডিটি, আর অ্যাকচুয়ালি এটা সমান আমরা লিখতে পারি কে কনসেন্ট্রেশন এ। তাহলে অ্যাকচুয়ালি ডিসি ডিটি কি হচ্ছে না, সি এর উৎপাদনের হার সমান হচ্ছে কে বাই 2 কনসেন্ট্রেশন এ। তাহলে দেখো এখানে সমানুপাতিক ধ্রুবকটা যদি সি এর সাপেক্ষে করি, তাহলে সেক্ষেত্রে কিন্তু কে থাকছে না, কে বাই 2 হচ্ছে। অর্থাৎ কি দেখা গেল, দেখা যাচ্ছে যে যদি বিক্রিয়ার হারকে এ এর অন্তর্ধানের হার হিসেবে প্রকাশ করি, তাহলে সমানুপাতিক ধ্রুবকটি হয় কে, কিন্তু সি এর উৎপাদনের হার হিসেবে প্রকাশ করলে সমানুপাতিক ধ্রুবক কে বাই 2। সুতরাং কার সাপেক্ষে বিক্রিয়া হার প্রকাশ করা হচ্ছে তার আপাত হার ধ্রুবকের মান নির্ভর করে, মানে তার উপর আপাত হার ধ্রুবকের মান, আপাত এক্স্যাক্ট নয় কিন্তু, আপাত হার ধ্রুবকের মান নির্ভর করে যদি বিক্রিয়ার প্রকৃত হার ধ্রুবক কে এটা কিন্তু অপরিবর্তনীয়ই থাকে, যেহেতু একই উষ্ণতায় এবং চাপে বিক্রিয়াটা ঘটানো হচ্ছে। নেক্সট, এ অ্যারো বি প্লাস সি বিক্রিয়ার হারলব্ধ সমীকরণ এটা, অর্থাৎ দ্বিক্রম বিক্রিয়া যদি এ এর গাঢ়ত্ব একই রেখে বি এর গাঢ়ত্ব অর্ধেক করা, দেখো বি এর ওপর তো ডিপেন্ডেন্ট নয় রেটটা, তো বলছে বিক্রিয়া হার এবং হার ধ্রুবকের কি পরিবর্তন করবে। যেহেতু বিক্রিয়া হার শুধুমাত্র এর গাঢ়ত্বের উপর নির্ভরশীল, বি এর উপর নয়, তাহলে গাঢ়ত্ব পরিবর্তন করলেও যেহেতু এর গাঢ়ত্ব স্থির আছে, তাই বিক্রিয়া হারের কোনো পরিবর্তন ঘটবে না। আর যেহেতু উষ্ণতা এখানে আমার স্থির, উষ্ণতার উল্লেখ করা হয় না, তাহলে আমরা ধরবো যে হার ধ্রুবক যেহেতু উষ্ণতার উপর নির্ভরশীল, উষ্ণতা যেহেতু এখানে উল্লেখ নেই, তেমন উষ্ণতা স্থির অর্থাৎ অপরিবর্তিত, সেই জন্য হার ধ্রুবকও অপরিবর্তিতই থাকবে। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 30 এবং এই লেসনের শেষ প্রশ্ন। দেখো প্রশ্নে বলা হচ্ছে যে এরকম একটা বিক্রিয়া জেনারেল একটা ইকুয়েশন দেওয়া হয়েছে, এই ইকুয়েশনে সি এর অন্তরিত হওয়ার হার দেওয়া আছে, ডি এর উৎপন্ন হওয়ার, সি এর উৎপন্ন হওয়ার হার, ডি এর উৎপন্ন হওয়ার হার বি এর অন্তরিত হওয়ার হারের 1.5 গুণ, আর বি এর অন্তরিত হওয়ার হার এ এর অন্তরিত হওয়ার হারের 2 গুণ, ডি এর উৎপন্ন হওয়ার হার, এই হলে বিক্রিয়া হার কত। তো প্রদত্ত তথ্য আগে প্রথমেই লিখবো ডিসিডিটি, উৎপন্ন হওয়ার হার সি এর কত 1, তাহলে ডিডি অর্থাৎ ডি এর উৎপন্ন হওয়ার হার কি হবে, না স্যার এটা তো দেওয়াই আছে 9 মিলিমোল পার ডিএম মাইনাস 3, 9 ইউনিট আমি ধরলাম ডিডি, এটা ডি এর উৎপন্ন হওয়ার হার। এবার এখান থেকে বলছে ডি এর উৎপন্ন হওয়ার হার বি এর অন্তরিত হওয়ার হারের 1.5 গুণ, তাহলে এখান থেকে ডিডি সমান আমরা লিখতে পারি 1.5 গুণিত মাইনাস ডিভিডিটি, তো এখান থেকে মাইনাস ডিভিডিটি আমরা পেয়ে গেলাম 6। আবার এখানে বলেছে দেখো বি এর অন্তরিত হওয়ার হার এর অন্তরিত হওয়ার হারের দ্বিগুণ, তাহলে 2 গুণিত এর অন্তরিত হওয়ার হার, ইকুয়েশনটা আমরা লিখে ফেললাম, সমান বি এর অন্তরিত হওয়ার হার।
এবার বি এর অন্তরিত হওয়ার হার 6 বসালাম, আর এর অন্তরিত হওয়ার হার আমরা পেয়ে গেলাম 3। তো আমরা সবগুলোই কিন্তু পেয়ে গেলাম। তাহলে আমরা ইন জেনারেল যে রেট ইকুয়েশন আগে লিখে নিয়েছি, এবং এখানে দেখো 1/a dA dt আমরা পেয়ে যাচ্ছি ভ্যালুটা কত, 1/b মাইনাস ডিবি ডিটির ভ্যালু আমরা পেয়ে যাচ্ছি 6। তাহলে এখান থেকে আমরা কি করতে পারি, একটা রিলেশন পেয়ে গেলাম। এখন লক্ষ্য করো, সি এর মান যদি 1 ধরা হয়, সি এর মান যদি 1 ধরা হয়, তাহলে এই টোটাল রেট, এই রেট ভ্যালুটা কত হচ্ছে 1। তাহলে দেখো আমরা এখান থেকে পেলাম 3/a = 1, a = 3। আবার একইভাবে ডি এর মান পাবো কত, ডি এর মান পাবো 9, আর বি এর মান পাবো 6। সুতরাং বিক্রিয়াটি কি হতে পারে, যদি যদি সি এর মান 1 ধরা হয়, তাহলে বিক্রিয়াটি হচ্ছে 3a, এর আগে 3 কারণ এর ভ্যালু পাচ্ছি 3, প্লাস 6b, 1c মানে সিম্পলি c, প্লাস 9d। সুতরাং বিক্রিয়ার যে হার, বিক্রিয়া হার সমান কি দাঁড়াবে না, 1/c আমরা ডিসি ডিটি লিখতে পারি, ডিসি ডিটি সমান 1/1, আর ডিসি ডিটির মান হচ্ছে 1 m মোল, মিলিমোল আর কি, ডিএম মাইনাস 3 এস মাইনাস 1। সো এই ভ্যালুটা আসছে 1। সো এখানে আনসারটা দেওয়া আছে। সো সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই ক্লাস করার জন্য, এবং তোমাদের দেখো ডিটেলড কিন্তু এক্সপ্লেনেশনগুলো দিচ্ছি, যেটা ইউটিউবে অনেক চ্যানেলে অনেক কিছু পাবে, অনেক স্যারেরা ভালো পড়াচ্ছেন, বাট আমার মনে হয় যে নিউমেরিক্যালসগুলো এত ডিটেলড কোথাও পাবে না। সেই জন্য আমার ইউটিউব চ্যানেল অবশ্যই তোমরা দেখো এবং বন্ধুদের শেয়ার করো।